8ই জুলাই 2021 মুম্বাইয়ের কফ প্যারেড বস্তি এলাকা। সারাদিনের ভ্যাপসা গরমের পর আরব সাগরের বুক চিরে আসা নোনা হাওয়া তখন বস্তির ঘিঞ্জি ঘরগুলোতে একটু স্বস্তি এনে দিচ্ছিল। এই বস্তিতে থাকতো 32 বছর বয়সী শচীন আর তার স্ত্রী। অভাবের সংসার হলেও দুজনে মিলেমিশে বেশ আনন্দের সাথেই তাদের দিন কাটত। আর তাদের এই আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছিল যখন মাস 3 আগেই ওদের কোল আলো করে এসেছিল এক ছোট্ট পরী। কিন্তু 2021-এর 8ই জুলাই রাতে ওদের পুরো দুনিয়াটাই ওলট পালট হয়ে গেল। তখন রাত 2:30 বাজে। জুলাই মাসের গরম আর লোডশেডিং এর যন্ত্রণায় ঘরের দরজাটা সামান্য ফাঁক করেই ঘুমিয়েছিল শচীন আর ওর স্ত্রী, সঙ্গে তাদের 3 মাসের শিশু। চারিদিক তখন নিস্তব্ধ, গোটা বস্তি তখন নিঝুম। শব্দ বলতে শোনা যাচ্ছিল কেবল দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। এমন সময় আচমকা রান্নাঘরে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। সাথে সাথে ঘুম ভেঙে গেল শচীনের স্ত্রীর। এদিকে শচীন তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তাই কি হয়েছে দেখার জন্য শচীনের স্ত্রী নিজেই পা বাড়ালো রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে দেখলো একটা বেড়াল বাসন ফেলে দিয়েছে। তো যথারীতি বাসনটা তুলে আলমোড়া ভেঙে বিছানায় ফিরে এলো শচীনের স্ত্রী। কিন্তু বিছানায় শোয়া মাত্রই বুকের ভেতরটা ছ্যাত করে উঠল তার। শুয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতেই খেয়াল হলো বাচ্চাটা সেখানে নেই। চাদর আছে, কোল বালিশ আছে, বিছানাটাও তখন গরম, কিন্তু বাচ্চাটা উধাও। রাতের অন্ধকারে বাচ্চাটা যেন গায়েব হয়ে গেছে। সাথে সাথে চিৎকার করে উঠল শচীনের স্ত্রী। সেই চিৎকারেই ঘুম ভাঙল শচীনের। বিছানা থেকে লাফ দিয়ে উঠল শচীন। তাড়াতাড়ি করে আলো জেলে খুঁজতে শুরু করলো ওই শিশুটিকে। শচীন ভেবেছিল কোনোভাবে হয়তো বিছানা থেকে পড়ে গেছে, কিন্তু না। ঘরের কোনা কোনা খুঁজে ফেলার পরেও কোথাও খুঁজে পাওয়া গেল না ওই এক রত্তি শিশুটাকে। নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের কেসটা খুব স্পেশাল একটা কেস, কারণ আমাদের আজকের এই কেসে একদিকে একটা 3 মাসের নিষ্পাপ শিশু, আর অন্যদিকে এমন এক ব্যক্তি যাকে না বলা যায় পুরুষ, না বলা যায় নারী, একজন ট্রান্সজেন্ডার, বা সহজ ভাষায় বললে একজন কিন্নর। এবং ইনিই ভারতবর্ষের প্রথম ট্রান্সজেন্ডার যাকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে একজন কিন্নর, যার আশীর্বাদ পাওয়া অনেক সৌভাগ্যের মনে করা হয়, সে আবার এমন কি অপরাধ করেছে যে তাকে ফাঁসির সাজা শোনাতে হলো? আজকের ভিডিওতে সেটাই বলবো আপনাদের। বিশ্বাস করুন, পুরো কেসটা শোনার পর আপনার বিশ্বাসের ভিত রীতিমতো কেঁপে উঠবে। এবং এই ভিডিওর একদম শেষে এই যে রাস্তাঘাটে কিন্নরদের এই টাকা চাওয়া নিয়ে আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলবো, তো প্লিজ সেটাও একবার শুনবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস। আদালতের ভাষায় একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, দ্য কেস অফ মুম্বাই ট্রান্সজেন্ডার কিলার। কিন্তু ভিডিও শুরু করার আগে সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, আমরা অলরেডি 92,000 মানুষের একটা বিরাট বড় পরিবার হয়ে গেছি, এবং 1 লাখ কমপ্লিট হতে আর মাত্র 8,000 সাবস্ক্রাইবার দরকার। তো প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করছি, যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন এবং ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, তাহলে প্লিজ এবার সাবস্ক্রাইবটা করে দিন। বিশ্বাস করুন, আপনাদের এই একটা ক্লিক আমি এবং আমার গোটা টিমের কাছে বিরাট বড় মোটিভেশন। তো প্লিজ আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। তো সারা রাত ধরে অনেক খোঁজাখুঁজির পরেও বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া গেল না। বস্তির প্রত্যেকটা ঘর থেকে শুরু করে আশেপাশের এলাকা সব জায়গাতেই খোঁজ করেছে শচীন। জনে জনে গিয়ে জিজ্ঞেস করেছে কেউ ওর বাচ্চাকে নিয়ে যেতে দেখেছে কিনা, কিন্তু না, কেউই কিচ্ছু বলতে পারলো না। শেষে পরের দিন সকালে শচীন আর শচীনের স্ত্রী গিয়ে পৌঁছায় কফ প্যারেড পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে শচীন আর শচীনের স্ত্রী সবটা খুলে বলে, সেদিন রাতে কি কি হয়েছিল, কখন ওরা টের পেল যে বাচ্চাটা নেই, এই সমস্ত কিছু। এবং এই সব কিছু শোনার পরে পুলিশও একটু হকচকিয়ে যায়। প্রথম দিকে মুম্বাইয়ের মতো শহরে বাচ্চা চুরির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু সেগুলো বেশিরভাগই হয় বাইরে, কোনো জনবহুল এলাকা কিংবা পাবলিক প্লেসে। এইভাবে বাড়ির ভেতর ঢুকে বাচ্চা তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেরকম একটা শোনেনি কেউই। তো পুলিশ খুব ভালো মতোই বুঝতে পারে যে এটা শুধুমাত্র একটা বাচ্চা চুরির কেস তো নয়,
নিশ্চয়ই সচিনের কোনো পূর্বশত্রু বদলা নেওয়ার জন্য এই কাজ করেছে। তাই পুলিশ সচিনকে সরাসরি জিজ্ঞেস করে তার কারোর উপর সন্দেহ হয় কিনা, কিন্তু সচিন জানায় ও দিন আনা দিন খাওয়া মানুষ, ওর আবার কার সাথে শত্রুতা থাকবে। কিন্তু তখনই সচিনের স্ত্রী একটা ঘটনার কথা বলে, ওই দিনই মানে 8 তারিখ দুপুরবেলা ঘটে যাওয়া একটা ঘটনা। কিন্তু ঘটনাটা শোনার আগে ভিডিওতে ছোট্ট একটা প্রমোশনাল পার্ট আছে, এবং মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল পারপাসের জন্য তৈরি, এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। ট্রেডিং এ সবসময় ফিনান্সিয়াল রিস্ক থাকে, তাই নিজের রিস্ক বুঝে তবেই ট্রেড করবেন। তো এই সময় দাঁড়িয়ে অনেকেই নিজের রেগুলার কাজের পাশাপাশি নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করছেন, আর এর মধ্যে ট্রেডিং শেখাটাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে শুরুটা কোথা থেকে করব। আর এই কারণেই আমি বেছে নিয়েছি পকেট ব্রোকার। আর পকেট ব্রোকারে এখন চলছে ট্রেডিং টুর্নামেন্ট, যেখানে আপনি একা ট্রেড করবেন না, বরং ট্রেডাররা একে অপরের সাথে কম্পিট করবে। সবাইকে একই কন্ডিশন এবং লিমিটেড টাইম দেওয়া হবে, এবং এই সময়ের মধ্যে যে ট্রেডার সব থেকে ভালো পারফর্ম করবে সে প্রাইজ পুল থেকে রিওয়ার্ড পেতে পারে। এখানে পেইড এবং ফ্রি দুই ধরনের টুর্নামেন্টই থাকে। ফ্রি টুর্নামেন্টগুলোতে অনেক সময় প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যায়, এবং ভালো করলে রিওয়ার্ড পাওয়ারও সুযোগ থাকে। তো চলুন আপনাদের দেখাই এটা কাজ কি করে করে। দেখুন, আমার মনে হচ্ছে মার্কেট আপের দিকে যাবে, তাই আমি আপ সিলেক্ট করলাম। ইয়েস, আমার প্রেডিকশন সাকসেসফুল। যাই হোক, দেখে মনে হচ্ছে আমি লিডার বোর্ডের উপরের দিকেই আছি, কিন্তু টুর্নামেন্ট শেষ হতে এখনো 5 সেকেন্ড বাকি। দেখা যাক কি হয়। ইয়েস, ডান। আর এখানে ডিপোজিট এবং উইথড্র করাও খুব সহজ। ইউপিআই, ব্যাংক ট্রান্সফার, কার্ড, এমনকি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমেও আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো আপনারাও যদি ট্রাই করতে চান, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আমার এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 100% জয়নিং বোনাস। তবে আবারও বলছি, এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। ট্রেডিংয়ে ফিনান্সিয়াল রিস্ক থাকে, তাই নিজের দায়িত্বে এবং বুঝে তবেই ট্রেড করবেন। যাই হোক, চলুন আমরা এবার আমাদের আসল ঘটনায় ফিরি। তখন আনুমানিক 3টে সাড়ে 3টে বাজে। সচিনের স্ত্রী অন্যান্য দিনের মতোই বাচ্চাটাকে কোলে নিয়েই ঘরের কাজবাজ করছিল। এমন সময় ওদের দরজায় এসে উপস্থিত হয় এক বিরাটকায় মহিলা। একটু ভালো করে দেখে বুঝতে পারে একজন কিন্নর। ওর নাম কানাইয়া উর্ফে কান্নু। কান্নু খবর পেয়েছে সচিনের ঘরে মেয়ে হয়েছে, তাই কিন্নরদের নিয়ম অনুযায়ী সে তার দলবল নিয়ে এসছে শিশুকে আশীর্বাদ করতে। আমরা সবাই জানি কিন্নররা এরকম নবজাতককে আশীর্বাদ করতে এলে তাকে কিছু দিতে হয়, সে টাকা পয়সাও হতে পারে বা অন্য কোনো ভালো জিনিস। তো কান্নু আশীর্বাদের বিনিময়ে সচিনের কাছ থেকে একটা শাড়ি, একটা নারকেল আর 1100 টাকা নগদ দাবি করে বসে। এবার একে তো সচিন শ্রমিক মজুরের কাজ করে, দিন শেষে মেরে কেটে হয়তো 500 থেকে 700 টাকাই হাতে পায়। তার উপর তখন চলছিল লকডাউনের সেকেন্ড ফেজ। তো বুঝতেই পারছেন, এইরকম অবস্থায় একজন দিন আনা দিন খাওয়া মানুষ কখনোই 1100 টাকা দিতে পারবে না। তো সচিন কান্নুকে একদম রিকোয়েস্ট করেই বলে, দিদি এখন বাজার খুব খারাপ চলছে, আমি 200 টাকাই দিতে পারবো। আর এই কথাটা শোনা মাত্রই কান্নুর আশীর্বাদের হাত মুহূর্তের মধ্যে পরিণত হলো থাবায়। সে রেগে মেগে অভিশাপ দিতে শুরু করলো সচিন এবং ওর পরিবারকে। আমার অপমান, এই বাচ্চার জন্য আমার আশীর্বাদ চাইছিস আর মাত্র 200 টাকা দিচ্ছিস? মনে রাখিস, আমার এই অভিশাপ যদি লাগে তবে এই ঘর খুব তাড়াতাড়ি শ্মশান হয়ে যাবে। এই বলে কান্নু সচিনের মুখের উপর ওই 200 টাকা ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। কিন্তু যাওয়ার আগে গলির মুখে দাঁড়িয়ে এক বিকট অট্টহাসি হেসে কান্নু বলেছিল, আমাকে অপমান করেছিস তো, আগামী 5-6 দিনের মধ্যে আমি এমন কিছু করব যে আমার নাম গোটা এলাকায় ছড়িয়ে পড়বে। তোরা দেখে নিস কার সাথে পাঙ্গা নিয়েছিস। যদিও এইসব কথা সচিনকে কোনো এফেক্ট করেনি, কিন্তু ওর স্ত্রীর বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সেই হাসি। তো সচিনের স্ত্রীর মুখে এই গোটা ঘটনাটা শোনার পর সবার প্রথমে পুলিশের সন্দেহ হয় ওই কিন্নর কান্নুর উপর। পুলিশ সবার প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে, এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 3টের দিকে এক রহস্যময় মূর্তি চাদরে মোড়ানো একটা পোটলা নিয়ে সমুদ্রের দিকে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। এরপর পুলিশ ওই এলাকার অন্তত 20-25টা সিসিটিভি ক্যামেরা চেক করে এবং ঘটনার একটা টাইমলাইন তৈরি করে। দেখা যায় রাত 2:50 নাগাদ সেই রহস্যময় মূর্তি সচিনের বাড়ির দিকে যাচ্ছে। তারপর রাত 3:15 নাগাদ কাঁধে একটা পোটলা নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, এবং সবশেষে
রাত 3:45 নাগাদ খালি হাতে ফিরে আসছে এবং সেই রহস্যময় মূর্তির হাঁটার ধরন, শাড়ির আঁচল উল্টানো সবই একদম কিন্নরদের মতো। তো এই সিসিটিভি ফুটেজ দেখার পর কান্নুর উপর পুলিশের সন্দেহ আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু পুলিশ কান্নুকে খুঁজতে যাবে তার আগেই কান্নু নিজেই এসে হাজির হয় কফ প্যারেড পুলিশ স্টেশনে, কিন্তু সারেন্ডার করার জন্য নয়, বরং বাচ্চাটির খোঁজ খবর নেওয়ার জন্য এসছে। এসেই পুলিশকে জিজ্ঞেস করে, স্যার বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেছে? কিন্তু পুলিশের চোখ এড়ানো এত সহজ নয়। পুলিশ ওখানেই চেপে ধরে কান্নুকে, কিন্তু কান্নু তখন তার এই রূপান্তরকামী পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করলো। সে বলতে শুরু করলো, সমাজ আমাদেরকে ঘৃণা করে, তাই আপনারা আমাকে ফাঁসাচ্ছেন, এবং এইরকম আরো নানান রকম কথাবার্তা। কিন্তু পুলিশ পাল্টা জবাবে যখন সিসিটিভি ফুটেজগুলো দেখিয়ে জোর দিয়ে জিজ্ঞেস করে কান্নুকে, তখন কান্নু আর কোনো উত্তর দেয় না, একেবারে চুপ করে যায় কান্নু। এদিকে পুলিশ যখন কান্নুকে জিজ্ঞাসাবাদ করছিল, ঠিক তখনই কফ প্যারেড এলাকার একটা দুর্গম সমুদ্র সৈকতের ধারে একটা নালার মধ্যে খুঁজে পাওয়া যায় এক বাচ্চার মৃতদেহ। নোংরা নর্দমার জলের মধ্যে মুখ থুবড়ে পড়েছিল সেই 3 মাসের। তার শরীরে কোনো পোশাক ছিল। শিশুটির নাকে মুখে তখন জমেছিল নর্দমার কালো কাদা, এবং এই দৃশ্য দেখে সেদিন মুম্বাই শহর শিউরে উঠেছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সচিন এবং তার পরিবার দেহটিকে শনাক্ত করে। এরপর শুরু হয় ময়না তদন্ত, এবং এই ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতেই তদন্তকারী অফিসার থেকে শুরু করে ডাক্তার সবাই স্তম্ভিত হয়ে গেল। 3 মাসে সেই একরত্তি শিশুর কোমল শরীরে চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী শিশুটির অভ্যন্তরীণ টিস্যুগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাছাড়াও বাচ্চাটার নখ এবং শরীরের বিভিন্ন অংশ থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করে দেখা যায় শিশুটির দেহ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল কান্নুর ডিএনএর সাথে হুবহু মিলে গেছে। এবার আর কোনো পালানোর পথ নেই কান্নুর। পুলিশ আরো একবার জিজ্ঞেস করে, বল এরকমটা কেন করেছিস? এবার আক্রোশে ফেটে পড়ে কান্নু এবং চিৎকার করে বলে, আমি যা করেছি সবাইকে ভয় দেখানোর জন্য করেছি, যাতে সবাই আমাকে দেখে ভয় পায়। আমি কিছু চাইলে ওই মহল্লার কেউ যেন আমাকে খালি হাতে ফেরাতে না পারে। ভাবুন, নিজের অভিশাপকে বাস্তবে প্রমাণ করার জন্য এক 3 মাসের শিশুকে খুন করতেও হাত কাঁপেনি এই নরপিশাচের। আর শুধু খুন নয়, তার সাথে নারকীয় পাশবিকতা। বিষয়টা ভাবলেই কেমন বুকটা কেঁপে উঠছে না? যাই হোক, 2024 সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের বিশেষ পক্সো আদালতে বিচারক অদিতি কদমের সামনে দাঁড়িয়ে 24 বছরের কানাইয়া ওরফে কান্নু তখনও নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে সহমর্মিতা পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ভারতের পক্সো আইনে পেনিট্রেটিভ অ্যাসাল্টের সংজ্ঞা অত্যন্ত কঠোর। যদি মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় যে শিশুর শরীরে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষত হয়েছে, তবে তাকে সর্বোচ্চ স্তরের অপরাধ হিসেবে গণ্য করা হয়। তো ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই পুলিশ পক্সো আইনের 4 এবং 6 নম্বর ধারা যুক্ত করে। পার্টিকুলারলি এই ধারাগুলো যুক্ত হওয়ার কারণে মামলাটা সাধারণ খুনের মামলার চেয়ে অনেক বেশি গুরুতর হয়ে ওঠে। আদালত এই অপরাধকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বা বিরল থেকে বিরলতম অপরাধ বলে ঘোষণা করেছে এবং কান্নুকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একজন ট্রান্সজেন্ডারকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো। আদালত তার রায় শোনানোর সময় উল্লেখ করে, যে হাত আশীর্বাদের জন্য তৈরি, সেই হাত যখন লালসা আর খুনে রঞ্জিত হয়, তখন ক্ষমার কোনো স্থান নেই। এটা কেবল একটি তা নয়, এটি সমাজের বিশ্বাসের উপর চরম আঘাত। এবং এই ফাঁসির সাজা শোনার পর কান্নুর সেই আগের মতো দম্ভ আর ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে রায়ের এই কপি পড়ার সময় সে থরথর করে কাঁপছিল এবং কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে হয়তো ভেবেছিল তার কিন্নর পরিচয় তাকে বড় সাজা থেকে বাঁচিয়ে দেবে, কিন্তু আইনের চোখে তার অপরাধকে কেবল একজন খুনির অপরাধ হিসেবেই দেখা হয়েছে। এবং আজ কান্নু জেলের সেলে বসে ফাঁসির অপেক্ষা করছে। যাই হোক, এই কেসটা তো শুনলেন। এই কেস নিয়ে কি মতামত আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভিডিও শেষে আমি আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। দেখুন, ঘটনাটা বলার আগে নিজের ব্যাপারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনারা যারা কন্টেন্ট দেখেছেন আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে আমরা কোনো রকম লিঙ্গ ভেদাভেদ করে কন্টেন্ট বানাই না।
বা কোনো পার্টিকুলার লিঙ্গকে বা যে কোনো ধরনের মানুষকে টার্গেট করে আমাদের উদ্দেশ্য নয়। তো এই কন্টেন্টটার পেছনে উদ্দেশ্য সেরকম কিছু একদমই নয়। তাই প্লিজ আপনারা যারা কন্টেন্টটা দেখছেন তারা ভুল বুঝবেন না, এবং আশা করি কন্টেন্টটাকে একটা এডুকেশনাল কন্টেন্ট হিসেবেই নেবেন। যাই হোক, তো ব্যক্তিগত যে অভিজ্ঞতার কথা বলছিলাম, কিছুই না, খুব সাধারণ একটা ঘটনা। আমি আর আমার ওয়াইফ সেদিন ক্যাবে করে একটা কোথাও যাচ্ছিলাম, এবং ক্যাবটা যখন একটা সিগন্যালে দাঁড়িয়েছিল তখন এরকমই একজন কিন্নর এসে কিছু টাকা চাইছিলেন আর কি। এবার যেমনটা হয় আর কি, এখন ইউপিআই আর গুগল পের জামানায় ক্যাশ টাকা আমাদের কাছে থাকে না বললেই চলে, এবং তো সেদিনও ছিল না। তো উনি যখন চাইলেন গাড়ির কাজ করে, আমি নমস্কার করে বললাম যে ক্যাশ টাকা নেই। এবং এই ক্যাশ টাকা নেই শুনে খুব অদ্ভুতভাবে উনি এমন আচরণ করলেন, আচরণ শুধু নয় বলা ভালো, অকথ্য ভাষায় গালাগাল দিলেন, আর কিছু বলার ছিল না আর কি। তো এটাই বিষয়টা হচ্ছে এটাই যে হতে পারে মানুষের কাছে টাকা নাই থাকতে পারে, ক্যাশ টাকা নাই থাকতে পারে, বা হতে পারে তার কাছে টাকা আছে কিন্তু সে দিতে ইচ্ছুক নয়। সেটাও যদি হয় তাহলেও আমার মনে হয় এইরকম ব্যবহার বা যেটাকে বলে অভিশাপ কারোরই প্রাপ্য নয় আর কি। যাই হোক, এটা একটা ঘটনা আমি সম্মুখীন হয়েছি, এবং আমি একা নই, এরকম আরও বেশ কিছুজন মানুষ আছে আমার পরিচিত যারা এই একই রকমভাবে এরকম ঘটনার শিকার হয়েছে। তো এর জন্য এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা। আমি কখনোই বলবো না যে ওনারা সবাই এরকমই করে, না, একদমই না। আমি এরকমও দেখেছি, আমি বিভিন্ন আমার আগে কি হতো, আমি বিভিন্ন ধরনের কন্টেন্টের জন্য তাদের সাথে কথাও বলেছি, তাদের সাথে কাজও করেছি, শ্যুটও করেছি একটা চরিত্রের জন্য। তো এরকমটা নয় যে সবাই খারাপ, বাট এইরকম ঘটনারও সম্মুখীন হতে হয়, এটাই বলার ছিল। আপনারাও কি এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা নিয়ে আপনার কি মতামত এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখতেই পাচ্ছেন, আশা করি আমার একটু ঠান্ডা লেগে আছে, তো গলাটা হয়তো অন্যরকম, উচ্চারণ হয়তো অনেক সময় ঠিকঠাক হচ্ছে না, কারণ গলায় খুব প্রেশার পড়ছে। বাট যাই হোক, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমরা 1 লাখে পা দিতে চলেছি, পুরোটাই আপনাদের উপর। তাই আরও একবার যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।